আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বেসিক গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ। হ্যাঁ, আজ আমরা পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা একটু সহজভাবে শুরু করতে পারি। অর্থাৎ পার্টস অফ স্পিচ যেই কথাটি রয়েছে সেটিকে যদি আমরা একটু বিভক্ত করে বা ভেঙে একটু দেখি তাহলে ব্যাপারটি মনে হয় অনেকাংশে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই পার্টস অফ স্পিচ কথাটিকে যদি আমরা ভাঙতে চাই তাহলে সেখানে আমরা দুটো শব্দ পাই। একটি হচ্ছে পার্ট আর একটি হচ্ছে স্পিচ বা পার্ট অথবা স্পিচ। তাহলে দেখুন, পার্ট কথাটির বাংলা কি? পার্ট কথাটির বাংলা হচ্ছে অংশ। আর স্পিচ কথাটির বাংলা কি? স্পিচ কথাটির বাংলা হচ্ছে বাক্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? বাক্যের যেটা অংশ সেটাই পার্টস অফ স্পিচ। বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটি সংজ্ঞার মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করতে পারবো। তারপর আমরা একটু সংজ্ঞা আকারে সেটাকে বোঝার চেষ্টা করি। তাহলে এই দুটি অংশ থেকে আমরা বলতে পারি যে বাক্যের যেটা অংশ সেটাই পার্টস অফ স্পিচ বা বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে পার্টস অফ স্পিচ কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। আশা করি পার্টস অফ স্পিচের সংজ্ঞাটি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়াও এটিকে যদি আমরা আরেকটু ক্লিয়ারিফাই করতে চাই দু একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটিকে আমরা ক্লিয়ার করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি। একটি আই ইট রাইস, আমি ভাত খাই। তো যদি আপনারা একটু খেয়াল করে থাকেন, আই ইট রাইস এই যে সেন্টেন্সটি, এখানে তিনটি ওয়ার্ড রয়েছে। একটি হচ্ছে আই, একটি ইট আর একটি হচ্ছে রাইস। এই যে তিনটা ওয়ার্ড, একটা বাক্যের তিনটা ওয়ার্ড যাদের প্রত্যেকটিরই একটি অর্থ রয়েছে, এরা প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ বা এক একটি পদ। ঠিক তেমনি যদি এখানে লক্ষ্য করেন, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। এখানেও লক্ষ্য করুন, হি ইজ প্লেইং ফুটবল। এখানে কয়টি ওয়ার্ড রয়েছে? চারটি। তার মানে এরা চারটির প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচের সংজ্ঞার মধ্যে বলা আছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো দেখতেছেন এরা সবাই এক একটি সেন্টেন্সের এক একটি অংশ। তার মানে এরা এক একটি পার্টস অফ স্পিচ। আশা করি পার্টস অফ স্পিচ বিষয়টি কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। হ্যাঁ, আমরা জানি পার্টস অফ স্পিচ সর্বমোট 8 প্রকার। এরা কি কি? নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অবশ্যই উচ্চারণটি কি হবে? অ্যাডজেক্টিভ। অনেকেই আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। না, এখানে ডি এর উচ্চারণটি উজ্জ থাকবে। এর সঠিক প্রনাউন্সিয়েশনটি হবে অ্যাডজেক্টিভ। নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপোজিশন, নাম্বার 7 conjunction, and last of all number 8 interjection. তো চলুন এখন আমরা এদের প্রত্যেকটির আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি বা প্রত্যেকটি বিষয় বোঝার চেষ্টা করি। হ্যাঁ, পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, সর্বপ্রথম যেই পার্টস অফ স্পিচ বা যেই পদটি নিয়ে আমাদের কথা বলতে হবে সেটি হচ্ছে নাউন। তো নাউন সম্বন্ধে জানতে হলে আমাদেরকে জানতে হবে নাউন জিনিসটি। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। আর বিশেষ্য বলতে আমরা কি বুঝি? বিশেষ্য বলতে আমরা বুঝি নাম। তাহলে কি দাঁড়াচ্ছে? নাউন বলতে বোঝায় বিশেষ্য আর বিশেষ্য বলতে নাম। তার মানে হচ্ছে নাউন বলতে সে সকল ওয়ার্ডকে বোঝায় যাদের দ্বারা কোনো কিছুর নামকে বোঝায়। অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তারাই হচ্ছে নাউন। চলুন বিষয়টিকে দু একটি উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আমি যে সর্বপ্রথম উদাহরণটি নিয়ে আলোচনা করেছি, করিম ইজ এ গুড বয়। করিম একজন ভালো ছেলে। তো এখানে করিম শব্দটি দ্বারা একটি ছেলের নাম বোঝাচ্ছে। তাহলে এটি অবশ্যই একটি নাউন।
ঠিক তেমনি এখানে যদি আমরা বয় শব্দটি নিয়ে কথা বলি, সেটি দ্বারাও আমাদের ছেলে জাতির একটা কমন নামকে বোঝাচ্ছে, তাহলে এখানে বয় শব্দটিও একটি নাম। ঠিক তেমনি ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। এই যে এখানে ঢাকা শব্দটি এবং সিটি শব্দটি দ্বারা দুটি নাম বোঝাচ্ছে। ঢাকা বলতে কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে ঢাকা শব্দটি অবশ্যই নাম। সিটি বলতে কোনো একটি শহরকে বোঝাচ্ছে, তাহলে সেটি একটি শহরের মানে শহরের একটি কমন নাম, তাহলে এটিও একটি নাম। অর্থাৎ এখানে করিম দ্বারা একটা মানুষের নাম বোঝাচ্ছে, তাহলে এটি নাম। ঢাকা দ্বারা একটি জায়গার নাম বোঝাচ্ছে, সেটিও নাম। ঠিক তেমনি সেটা কোনো মানুষের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, হতে পারে কোনো একটা বস্তুর নাম বা কোনো একটা স্থানের নাম বা কোনো একটা জিনিসের নাম। এটা দ্বারা যে কোনো জিনিসের নামই বোঝাক না কেন, নাম হলেই সেটা কি হবে, নাউন। তাহলে আমরা সহজেই নাউনটাকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তারাই নাউন। তো আশা করি নাউন বিষয়টি কি সেটি আপনারা বুঝতে পেরেছেন। নাউনের পরে আমাদের যে বিষয়টি আলোচনায় আসে সেটি হচ্ছে প্রনাউন। তো প্রনাউন নিয়ে কথা বলার আগে চলুন আমরা প্রনাউন শব্দটিকে একটু ভেঙে দেখার চেষ্টা করি বা এই বিষয়টিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আসলে ব্যাপারটিকে সহজে মনে রাখার জন্য প্রনাউন শব্দটিকে আমরা এভাবে বিভক্ত করতে পারি, প্র, আরেকটা হচ্ছে নাউন, প্র এবং নাউন। প্র অর্থ যদি আমরা ধরি, পরিবর্তে, আর নাউন অর্থ হচ্ছে নাম, তাহলে প্রনাউন অর্থ কি দাঁড়ালো, নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে। তার মানে কথাটি কি দাঁড়াচ্ছে, নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ডস বা শব্দ ব্যবহৃত হয় তারাই হচ্ছে প্রনাউন। আশা করি ব্যাপারটি সহজভাবে আপনাদের মাথায় ঢুকেছে। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটিকে ক্লিয়ার করার চেষ্টা করি। প্রনাউন মানে যেহেতু সর্বনাম, মানে নামের পরিবর্তে যা বসে সেটি হচ্ছে প্রনাউন। তাহলে আমরা যদি বলি করিম একজন ভালো ছেলে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। করিম ভালো ছেলে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এই সেটাকে করিম। আগে আমি কি বলেছি, করিম মানে একটা নাউন বলেছি, পরবর্তীতে আমি কি বললাম, নাউনের পরিবর্তে করিম না বলে আমি বললাম সে। তার মানে এখানে সেটা কি, করিম। অর্থাৎ একটা নাউনের পরিবর্তে আমি যে সে শব্দটি ব্যবহার করেছি বা হি শব্দটি ব্যবহার করেছি সেটি হচ্ছে প্রনাউন। হি ইজ এ গুড বয়, এখানে হিটাকে করিম, তাহলে এখানে হিটাই হচ্ছে করিমের প্রনাউন। ঠিক তেমনি যদি আমি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। ইট ইজ এ বিগ সিটি, এটি একটি বড় শহর। তাহলে এখানে আমি কি বললাম, ঢাকা, ঢাকাটা কি, অবশ্যই নাউন। নাউনের পরিবর্তে পরবর্তীতে আমি কি বললাম, ইট ইজ এ বিগ সিটি, এটি একটি বড় শহর। ইটটা কি, ঢাকা। তাহলে এখানে আমি নাউন ঢাকার ব্যবহার না করে পরবর্তীতে আমি ইট শব্দটি ব্যবহার করেছি, তাহলে এখানে ইট শব্দটি অবশ্যই একটি প্রনাউন, কারণ এখানে ইট শব্দটি নাউনের পরিবর্তে বসেছে। আবার যদি আমি বলি যমুনা ইজ এ বিগ রিভার, যমুনা একটি বড় নদী, এখানে যমুনা শব্দটি হচ্ছে নাউন। পরবর্তীতে যদি এই শব্দটিকে আমি আরেকটা কিছু বোঝানোর জন্য যদি বলি ইট ইজ সিচুয়েটেড ইন বাংলাদেশ, এটি বাংলাদেশে অবস্থিত, তখন ইট শব্দটি দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে, অবশ্যই যমুনাকে বোঝানো হচ্ছে। তো যমুনা যেহেতু নাউন, পরবর্তীতে আমি যমুনা না বলে কি বোঝাচ্ছি, ইট। তো ইট শব্দটি দ্বারা একটি নাউনকে বোঝানো হচ্ছে, তাহলে অবশ্যই এখানে ইট শব্দটি একটি প্রনাউন। আশা করি প্রনাউন বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে যদি কেউ প্রনাউন নিয়ে প্রশ্ন করে, যে আমাদেরকে কেউ বলে প্রনাউন কাকে বলে, তাহলে আমরা সহজে কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, আমরা বলতে পারি প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। প্রনাউন শব্দটিকে আমরা যদি একটু বিভক্ত করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি প্র অ্যান্ড নাউন। প্র মানে পরিবর্তে, নাউন মানে নাম। তার মানে কি দাঁড়াচ্ছে, নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তারাই হচ্ছে প্রনাউন। আশা করি প্রনাউন নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না। প্রনাউনের পরে আমরা যেই পার্টস অফ স্পিচটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি সেটি, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা এখন আলোচনা করব অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমরা জেনে নিই অ্যাডজেক্টিভের বাংলা কি। হ্যাঁ, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিশেষণ বিষয়টি কি বা বিশেষণ জিনিসটি কি। বিশেষণ বলতে সাধারণত আমরা এই কয়েকটি শব্দকে বুঝি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। তাহলে আপনাদের মনে সহজে একটা প্রশ্ন আসতে পারে,
কিসের দুষ্গুণ বা কিসের অবস্থা সংখ্যা পরিমাণ? হ্যাঁ, বিশেষণ বলতে আমরা কাদের দুষ্গুণ বা অবস্থা সংখ্যা বুঝি। বিশেষণ হচ্ছে নাউন বা প্রনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। কার? নাউন বা প্রনাউন। অর্থাৎ নাউন বা প্রনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে সকল ওয়ার্ড দ্বারা বোঝানো হবে তারাই হচ্ছে বিশেষণ। তাহলে যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তারাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করি। আমি যদি বলি করিম, আমরা আগে করিমকে নিয়ে কথা বলেছিলাম। এখন আবার যদি আমরা বলি যে করিম ইজ এ গুড বয়, করিম ভালো ছেলে, এখানে আমরা একটা শব্দ ব্যবহার করলাম গুড। এই গুড শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? এই গুড শব্দটা দ্বারা করিমের একটি গুণকে বোঝাচ্ছে। তো যেহেতু এই গুড শব্দটি দ্বারা একটি নাউনের গুণ বোঝাচ্ছে তাহলে অবশ্যই গুড শব্দটি একটি অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি আমি যদি বলি হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে, তো এখানে খারাপ শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? প্রনাউনের একটি দুষ বোঝাচ্ছে। ব্যাড, ব্যাড শব্দটি দ্বারা একটি প্রনাউন মানে হি এর দুষ বোঝাচ্ছে। যে যেহেতু এটা নাউন বা প্রনাউনের দুষ বোঝাচ্ছে তাহলে এটিও হবে একটি অ্যাডজেক্টিভ। আরো একটি এক্সাম্পল যদি আমরা বলি, কি দিয়ে বলতে পারি? অবস্থা দিয়ে বলতে পারি। হি ইজ ইল, সে অসুস্থ। এখানে যে একটি শব্দ আমি উচ্চারণ করলাম ইল, ইল শব্দটি দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে? এখানে যে ইল যে শব্দটি সেটি দ্বারা বোঝানো হচ্ছে তার একটা শারীরিক অবস্থা বা তার একটা অবস্থা বোঝাচ্ছে সে কিরকম, সে অসুস্থ। তো যেহেতু এটি দ্বারা তার অবস্থা বোঝাচ্ছে তাহলে ইল শব্দটি কি হবে? একটি অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি যদি আমরা সংখ্যা নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলতে পারি আই হ্যাভ 5 পেন্স, আমার 5টি কলম রয়েছে। এখানে 5 শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? কলমের সংখ্যা বোঝাচ্ছে। তো যেহেতু এটি কলম হচ্ছে নাউন, তার সংখ্যা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই সেটি কি হবে? একটি অ্যাডজেক্টিভ। আবারও আরো একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। আই নিড সাম মানি, আমার কিছু টাকার প্রয়োজন। এখানে টাকা শব্দটা কিন্তু নাউন, কিন্তু সাম শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? সেই নাউনের একটা পরিমাণ বোঝাচ্ছে। তো যেহেতু সেটা দ্বারা নাউনের পরিমাণ বোঝাচ্ছে তাহলে সেটাও কি হবে? অ্যাডজেক্টিভ। তো আশা করি এখন থেকে আপনারা অ্যাডজেক্টিভ বিষয়টি কি সেটিও বুঝতে পেরেছেন। এবং এটিকে যদি আমরা সাম আপ করতে চাই বা এটিকে যদি আমরা সুন্দরভাবে সংজ্ঞায়িত করতে চাই বা কারো প্রশ্নের যদি আমরা উত্তর দিতে চাই তাহলে আমরা কি বলবো? বিশেষণ বা অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে তারাই অ্যাডজেক্টিভ। আশা করি অ্যাডজেক্টিভ সম্বন্ধে আপনাদের ধারণা এখন ক্লিয়ার হয়েছে। অ্যাডজেক্টিভের পরে আমাদের যেই আরো একটি পার্টস পিস আলোচনায় আসে সেটি হচ্ছে ভার্ব। হ্যাঁ, নাম্বার 4 এ আমরা কি নিয়ে আলোচনা করব? ভার্ব। তো চলুন দেখে নেওয়া যাক ভার্ব বিষয়টি। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ বা কোনো কাজ করা। অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে তারাই হচ্ছে ভার্ব। হতে পারে সেটি ভালো কাজ, হতে পারে সেটি মন্দ কাজ, যে কোনো ধরনের কাজ হোক সেটি অবশ্যই কি হবে? ভার্ব হবে। তাহলে সংজ্ঞায়িত যদি আমরা এটাকে করতে চাই তাহলে আমরা বলতে পারি যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলা হয়। হ্যাঁ, কাজ করা হতে হবে। এখানে অবশ্যই কিন্তু বিষয়টা কাজ করা হতে হবে। কাজ শব্দটি কিন্তু নাউন। যেমন আমার কিছু কাজ দরকার, এখানে কাজ শব্দটা কিন্তু নাউন। কিন্তু যদি আমি বলি হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করছে, তো এখানে কিন্তু কাজ করা বোঝাচ্ছে, তাহলে সেটা অবশ্যই কি হবে? ভার্ব। হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলছে, তাহলে এখানে খেলা শব্দটা কি? একটা কাজ বোঝাচ্ছে, তাহলে অবশ্যই সেটি হবে ভার্ব। বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করার জন্য চলুন আমরা দু একটি উদাহরণ দেখি। আমি যদি বলি যে আই ইট রাইস, এই যে এখানে বলেছিলাম, কি বলেছিলাম? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? খাওয়া বোঝাচ্ছে। আর খাওয়াটা কি? একটা অবশ্যই কাজ।
যেহেতু খাওয়া শব্দটি একটি কাজ, তাহলে এটি অবশ্যই কি হবে? এটি অবশ্যই একটি ভার্ব। ঠিক তেমনি আমি যদি বলি দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, এখানে খেলা শব্দটা কি? একটা কাজ, তাহলে অবশ্যই সেটা ভার্ব। আমরা ভার্বের আরো একটি एग्जांपल দিতে পারি। যদি আমরা বলি উই স্লিপ এট নাইট, আমরা রাতে ঘুমাই, এখানে স্লিপ শব্দটি দ্বারা কি বোঝানো হচ্ছে? ঘুমানোকে বোঝানো হচ্ছে। তো ঘুমানো জিনিসটি অবশ্যই একটি কাজ, তাহলে এটি অবশ্যই কি হবে? ভার্ব হবে। তো আশা করি ভার্বের যে কনফিউশন আপনাদের ছিল এখন থেকে সেটি দূর হবে এবং খুব সহজভাবে আপনারা ভার্বকে উপস্থাপন করতে পারবেন। তাহলে কারো প্রশ্নের উত্তরে আমরা ভার্ব সম্বন্ধে কি বলতে পারি? হ্যাঁ, আমরা বলতে পারি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়া বলতে বুঝি আমরা কাজ করা, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝাবে তারাই ভার্ব। ভার্বের পরে আমাদের আলোচনার যে বিষয়টি আসে সেটি হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে অ্যাডভার্ব বিষয়টি কি। এটি নিয়ে অনেকের মধ্যেই অনেক বিভ্রান্তি রয়েছে, অনেকেই ব্যাপারটিকে ভালোভাবে বুঝতে পারে না। চলুন দেখে নেওয়া যাক সহজভাবে সেটিকে আমরা উপস্থাপন করতে পারি কি। হ্যাঁ, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাডভার্ব কি শুধুমাত্র ক্রিয়াকেই বিশেষিত করবে? না, এটি শুধুমাত্র যে ক্রিয়াকে বিশেষিত করবে এমন কোনো কথা নেই। এটি সেন্টেন্সের যে কোনো পার্টস অফ স্পিচকে বিশেষিত করতে পারে তিনটি পার্টস অফ স্পিচ ব্যতীত। এই তিনটি পার্টস অফ স্পিচ কি? প্রথম দুইটি নাউন, প্রনাউন এবং সর্বশেষ যে আমাদের একটি পার্টস অফ স্পিচ রয়েছে সেটি হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ এই তিনটি পার্টস অফ স্পিচ ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে সেটি মডিফাই করতে পারে। সেটি কোনো একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, বা কোনো একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে এমনকি এটা কোনো একটা সেন্টেন্সকে, পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তো যদি আমরা এটার সংজ্ঞাটি ভালো করে উপস্থাপন করতে চাই তাহলে আমরা কি বলতে পারি? যে সকল ওয়ার্ড নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত সেন্টেন্সের অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে বা বিশেষিত করে, বা কোনো একটি সেন্টেন্সকে মডিফাই করে বা বিশেষিত করে, তাহলে সেটি হবে অ্যাডভার্ব। চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটিকে আমরা ক্লিয়ার করে নিই। এখানে একটি উদাহরণে আমি বলেছি হি ইজ ভেরি অনেস্ট। এখানে একটু লক্ষ্য করুন, একটি শব্দ রয়েছে অনেস্ট। অনেস্ট শব্দটি দ্বারা আমরা কি বুঝি? বুঝি এটি একটি অ্যাডজেক্টিভ। আর এই যে ভেরি শব্দটি, সেই অ্যাডজেক্টিভটিকে কি করেছে? মডিফাই করেছে, আরো বিশেষভাবে তুলে ধরেছে। তিনি সৎ। তিনি কেমন সৎ? খুবই সৎ, অর্থাৎ অনেক সৎ। তাহলে এই যে ভেরি শব্দটা একটি অ্যাডজেক্টিভকে এখানে বিশেষিত করায়, এই ভেরি শব্দটি অবশ্যই কি হবে? একটি অ্যাডভার্ব। আশা করি এই বাক্যটি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক তেমনি দি বার্ড ফ্লাইস সুইফটলি। তো এখানে লক্ষ্য করে দেখুন, সুইফটলি শব্দটি একটি অ্যাডভার্ব এবং সেটি কি করেছে? ফ্লাই। ফ্লাই ভার্ব যে শব্দটি আছে সেটিকে মডিফাই করেছে, অর্থাৎ পাখিটা উড়ে। কিভাবে উড়ে? সুইফটলি উড়ে, মানে খুব দ্রুত গতিতে উড়ে। তাহলে এই শব্দটি অর্থাৎ সুইফটলি শব্দটি ভার্ব শব্দটিকে মডিফাই করেছে, তাহলে অবশ্যই এই সুইফটলি শব্দটি কি হবে? একটি অ্যাডভার্ব। পরবর্তী एग्जांपलটি যদি আমরা লক্ষ্য করি, হি ডিড হিজ ওয়ার্ক কোয়াইট ওয়েল। তাহলে আমরা জানি এখানে কোয়াইট মানে বেশ ভালোভাবে, মানে সম্পূর্ণরূপে এবং ভালোভাবে। ওয়েল মানে বেশ ভালোভাবেই কাজটি করেছে। তো সে তার কাজটি কি করেছিল? বেশ ভালোভাবে করেছিল। তো এইখানে যে ওয়েল শব্দটি আছে সে নিজেও একটা অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্বটিকে আরো মডিফাই করলো কোন শব্দটি? কোয়াইট শব্দটি। তাহলে কোয়াইট শব্দটি আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করায় এখানে সে নিজেও কি একটি অ্যাডভার্ব। তো চলুন পরবর্তী एग्जांपलের দিকে যাওয়া যাক। দি মুন শাইন্স, এখানে একটা এস হবে, শাইন্স জাস্ট ওভার আওয়ার হেড। চাঁদ কি করে? ঠিক আমাদের মাথার উপরে কিরণ দেয়। তাহলে দেখেন এই যে ওভার শব্দটি একটি প্রিপজিশন, এই প্রিপজিশন থেকে জাস্ট শব্দটি কি করলো? মডিফাই করলো। ঠিক ওভার মানে উপরে, জাস্ট ওভার মানে ঠিক উপরে। তাহলে এখানে ঠিক শব্দটি কি করলো? ওভার শব্দটিকে মডিফাই করলো। তাহলে অবশ্যই এই জাস্ট শব্দটি এখানে অ্যাডভার্ব।
পরবর্তী এক্সাম্পল আমরা লক্ষ্য করি, রিয়েলি হি ওয়াজ এ গুড ম্যান। সত্যি তিনি খুব একজন ভালো মানুষ ছিলেন। তো এই যে আমাদের রিয়েলি শব্দটি টোটাল সেন্টেন্সটিকে এখানে মডিফাই করতেছে, তাহলে অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। কারণ অ্যাডভার্বের সংজ্ঞার মধ্যে বলা আছে তারা কি করতে পারে? নাউন, প্রনাউন বা ইন্টারজেকশন ব্যতীত সেন্টেন্সের অন্য যে কোনো পার্টস অফ স্পিচ বা অন্য যে কোনো পুরো সেন্টেন্সটিকে তারা মডিফাই করতে পারে। এবং আপনারা এই উদাহরণগুলোর মাধ্যমে দেখলেন যে কোথাও সেটি একটা অ্যাডজেক্টিভকে, কোথাও সেটি একটি ভার্বকে, কোথাও অ্যাডভার্বকে, কোথাও প্রিপোজিশনকে, এবং সর্বশেষ আমরা দেখালাম ফুল সেন্টেন্সটিকে কিভাবে এটি মডিফাই করলো। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যাডভার্ব বিষয়টা কি বা অ্যাডভার্ব কাকে। আমরা যদি কোনো বাক্যকে এই তিনটি প্রশ্ন করি তাহলে কিছু কিছু ক্ষেত্রে সহজে আমরা অ্যাডভার্বগুলোকে বের করে ফেলতে পারি। শব্দ তিনটি কি? কখন, কোথায় এবং কিভাবে। তো চলুন একটি বাক্য আমরা লক্ষ্য করি, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এই যে বাক্যটি আছে সেটিকে যদি আমরা একটু বাংলাটি লক্ষ্য করি, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। তো আমরা চলুন প্রশ্ন করি, কখন গিয়েছিলাম? গতকাল। তার মানে এখানে যে গতকাল শব্দটি এটি অবশ্যই কি অ্যাডভার্ব। কোথায় গিয়েছিলাম? সেখানে। তাহলে এই যে সেখানে শব্দটি সেটিও একটি অ্যাডভার্ব। তো আশা করি এরকম ভাবে আপনারা যদি কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করেন তাহলে সহজেই কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বগুলোকে খুঁজে বের করতে পারেন। তো চলুন আমরা এটিকে একটি উপসংহারে বা একটি শেষ পর্যায়ে নিয়ে যাই। তো আমাদেরকে যদি কেউ এখন প্রশ্ন করে যে অ্যাডভার্ব বলতে আপনি কি বুঝেন, তখন আমরা কি বলবো? আমরা বলবো অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে সকল ওয়ার্ড নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে বা কোনো সেন্টেন্সকে বিশেষায়িত করে বা মডিফাই করে তারাই হচ্ছে অ্যাডভার্ব। এবং প্রয়োজন অনুসারে আশা করি আপনারা বেশ কয়েকটি এক্সাম্পলও তাদের সামনে তুলে ধরতে পারবেন। অ্যাডভার্বের পরে আমাদের যে আলোচনার বিষয়টি আসে সেটি হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশন সম্বন্ধে জানতে হলে আমাদেরকে জানতে হবে প্রিপোজিশন বিষয়টি। হ্যাঁ, প্রিপোজিশন শব্দটির বাংলা হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়, এবং এটিকে যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা দুটি ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রি আর একটি হচ্ছে পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে দাঁড়াচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? হ্যাঁ, এটা কোনো একটা নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করবে। তাহলে এটিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা দেখি কি বলতে পারি। আমরা বলতে পারি প্রিপোজিশন মানে হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। তাহলে যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রনাউনের একটি সম্বন্ধ স্থাপন করে তারাই হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, আরো দুটি উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটিকে ক্লিয়ার করতে পারি। লক্ষ্য করুন, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপরে। এখানে একটু লক্ষ্য করুন, এই যে অন শব্দটি দ্য টেবল শব্দের পূর্বে বসে সেন্টেন্সের অন্য আরেকটি ওয়ার্ড বুকের সাথে টেবিলের একটি সম্বন্ধ স্থাপন করছে। কিরকম? বইটি কি টেবিলের উপরে, অর্থাৎ টেবিল আর বইয়ের মধ্যে সম্পর্কটি কি? একটি আরেকটি উপরে। এখানে অন শব্দটি একটি সম্বন্ধ স্থাপন করায় এই অন শব্দটি অবশ্যই একটি প্রিপোজিশন। ঠিক তেমনি এখানে যদি আমরা লক্ষ্য করি, কামাল ইজ ইন দ্য ভিলেজ নাও। কামাল এখন গ্রামে। এই যে ইন শব্দটা ভিলেজ শব্দটার পূর্বে বসে কামালের সাথে ভিলেজের একটা সম্বন্ধ স্থাপন করতেছে, তাহলে অবশ্যই ইন শব্দটি একটি প্রিপোজিশন। কারণ প্রিপোজিশন মানেই তো সম্বন্ধসূচক অব্যয়। যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্বন্ধ স্থাপন করে তারাই প্রিপোজিশন। তো আশা করি আপনারা প্রিপোজিশন বিষয়টিও বুঝতে পেরেছেন। কেউ যদি আপনাদেরকে এখন প্রশ্ন করে যে প্রিপোজিশন কি, আশা করি আপনারা খুব সহজে সেটির উত্তর দিতে পারবেন। তখন কি বলবেন? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। আর প্রিপোজিশনের বাংলা যেহেতু সম্বন্ধসূচক অব্যয়, তাহলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে একটি সম্বন্ধ স্থাপন করে তারাই প্রিপোজিশন। আশা করি আপনাদের প্রিপোজিশন সম্বন্ধে ধারণাটি আরো সুস্পষ্ট হয়েছে। প্রিপোজিশনের পরে আমাদের পার্টস অফ স্পিচের যে অংশটি আলোচনায় আসে সেটি হচ্ছে কনজাংশন। হ্যাঁ, কনজাংশন সম্বন্ধে জানার আগে আমরা চলেন কনজাংশনের বাংলাটিও দেখি। কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। তো সংযোজক অব্যয় বলতে কি সেটা তো আমরা সহজেই বুঝতে পারছি। অর্থাৎ যে সকল অব্যয় কোনো কিছুকে সংযোগ করবে
তারাই তো সংযোজক অব্যয়। তো যদি এর সংজ্ঞাটা আমরা দিতে চাই তাহলে আমরা কি বলতে পারি, যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযোগ করে তারাই হচ্ছে সংযোজক অব্যয় বা কনজাংশন। চলুন দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমরা ক্লিয়ার করে নিই। I went to your home but did not find you. আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোমাকে পাইনি। এখানে লক্ষ্য করুন, এই যে বাট শব্দটি দ্বারা দুটো বাক্যকে এখানে সংযুক্ত করা হয়েছে। একটি হচ্ছে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আর একটি হচ্ছে তোমাকে পাইনি। দুটো বাক্যকে আমরা কোন ওয়ার্ডটি দ্বারা যুক্ত করলাম? বাট দ্বারা সংযুক্ত করলাম। তো যেহেতু এখানে বাট শব্দটি দুটি ওয়ার্ডকে সংযোগ করতেছে, তাহলে অবশ্যই সেটি কি হবে? একটি কনজাংশন। ঠিক তেমনি আরেকটি এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। কামাল এন্ড জামাল ওয়ার প্রেজেন্ট দেয়ার। কামাল এবং জামাল সেখানে উপস্থিত ছিল। তো এখানে কামাল এবং জামাল দুটি ওয়ার্ডকে এই যে এন্ড শব্দটি সেটি কি করলো? সংযোগ করাই দিল বা সংযুক্ত করে দিল। তাহলে অবশ্যই এটি একটি সংযোজক অব্যয়। তার মানে এটি কি হচ্ছে? একটি কনজাংশন। তাহলে কি দাঁড়াচ্ছে? যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করবে বা দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করবে তারাই হচ্ছে কনজাংশন। তো আমরা কনজাংশন হিসেবে কি বলতে পারি? যে কনজাংশন হলো সংযোজক অব্যয়, অর্থাৎ যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করে তারাই হচ্ছে কনজাংশন। অবশেষে আমাদের পার্টস স্পিচের যে আলোচনাটি আসে সেটি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা কি? ইন্টারজেকশনের বাংলা হচ্ছে আবেগসূচক অব্যয়। মানে হচ্ছে যে সকল ওয়ার্ড দ্বারা আমাদের মনের আবেগ প্রকাশিত হয় তারাই হচ্ছে ইন্টারজেকশন। তো আমরা এটিকে যদি সংজ্ঞার মাধ্যমে বলতে চাই তাহলে বলতে পারি যে সকল ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় তারাই হচ্ছে ইন্টারজেকশন। চলুন দুটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে আমরা আরো ক্লিয়ার করে নিই। এখানে প্রথম আমি যে এক্সাম্পলটি দিয়েছি সেখানে আমি বলেছি হুররা উই হ্যাভ ওন দ্য গেম। কি মজা, আমরা খেলায় জিতে গিয়েছি। আমরা খেলায় জিতে গিয়েছি। এখানে যে হুররা শব্দটি দ্বারা আমাদের মনের কি বোঝাচ্ছে? আমাদের যে মনের আনন্দ বা আমাদের যে মনের উচ্ছ্বাস সেটি প্রকাশ পাচ্ছে। তাহলে এটি দ্বারা আমাদের মনের আবেগ যেহেতু প্রকাশ পাচ্ছে তাহলে এটি অবশ্যই কি ইন্টারজেকশন। আরো একটি এক্সাম্পল আমি কি বলেছি? এলাস আই এম আন্ডার। হাই হাই আমি শেষ। এই যে হাই হাই শব্দটা দ্বারা কি বোঝালো? হাই হাই শব্দটা দ্বারা আমার মনের যে কষ্ট বা আমার যে মনের কষ্টকর অনুভূতি সেটা প্রকাশ পাচ্ছে। তাহলে অবশ্যই এই এলাস শব্দটি একটি ইন্টারজেকশন। তো আশা করি ইন্টারজেকশন বিষয়টি কি সেটিও আপনারা বুঝতে পেরেছেন। ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা আমাদের মনের আবেগ বা আমাদের মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায় তারাই হচ্ছে ইন্টারজেকশন। তো ডিয়ার লার্নার্স, আশা করি পার্টস অফ স্পিচ কি এবং ইহা কত প্রকার ও কি সেই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো দিবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। যদি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।